আপনি আমাকে একজন যুদ্ধের নেতা দেখান, জনযুদ্ধের নেতা, যিনি যুদ্ধের ঘোষণা দিয়ে আরামে বাসায় বসে থাকেন। এইটা কি যুদ্ধের কোনো কৌশল হতে পারে? এমন ভাবে বলতেছেন শেখ মুজিবের আমি মুক্তিযুদ্ধে কোনো প্রশ্ন অবদান তুলেছি। নাই এবং সে হলো প্রধান গাদ্দার, এইভাবে বলছেন। যুদ্ধ কি আপনি করছেন নাকি? মুক্তিযোদ্ধারা যুদ্ধ করছে, তারা শেখ মুজিবকে ভালোবাসে না? কি বলে আমি এগুলো? ফ্যাক্ট বলছি, আমি ফ্যাক্ট বলছি এগুলো আপনি ছি। যখন আপনি রাজনীতিতে যেদিন আসছেন 2013 কি সালে টেনশন? আমাকে আমরা জানি। আমাকে র‍্যাবে তুলে নিয়ে গেছিল আনাগরে ছিল। আপনি যদি কখনো এই জায়গায় থাকতেন, যে আমি এই জায়গায় ছিলাম, আপনি হ্যাঁ, তাহলে জানেন তো না। এই জায়গায় থাকলে আপনি শেখ মুজিব, তাহলে এই আন্দোলনে, এই গণঅভ্যুত্থানের। আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, রিমান্ডের শিকার হয়েছি, গুম হয়েছি। তাই বলে মানে যখন শেখ মুজিবকে আমরা ডিফাইন করব, তখন আমরা এইভাবে বলবো যে শেখ মুজিব পালিয়ে গিয়েছেন এখান থেকে। এটা একটা সাংঘর্ষিক বক্তব্য যে শেখ মুজিব পালিয়ে গিয়েছেন এবং তিনি দেশ স্বাধীন হওয়ার কথা জানতেনও না। ঠিক আছে, তাহলে পালিয়ে গেলে তার তো সব যোগাযোগ থাকবে, লিয়াজু থাকবে, তাই না? তাহলে উনি দেশ স্বাধীন হওয়ার কথা জানবেন না কেন? তো এইটা যদি আমি 1971 সালে উনি পালিয়ে গিয়েছেন বা নিজে আত্মসমর্পণ করেছেন এরকম করে যদি বলা হয়, তাহলে তো আমি যে জেল জুলুমের শিকার হয়েছে, আমাকেও কেউ একদিন বলবে আপনি নিজে নিজে আত্মসমর্পণ করেছিলেন। তারপরে রিমান কে বলবে যে আপনাকে নিয়ে ভাত খাওয়াইছে ডিবি হারুন। তারপরে আমি একটু বলি, তারপরে আপনার হলো আমরা যে গুম হয়েছি, বলবে যে যে আমরা প্রেমের ছাগা খেয়ে আমরা আত্মগোপন করে আসছি বা ব্যবসা লস খেয়ে আমরা গায়েব হয়ে গেছি। তো এগুলো আসলে কথা না। যার যেখানে মুজিবুর রহমান যে পরিমাণ জেল জুলুমের শিকার হয়েছেন বাংলাদেশের জন্য, এই দেশের মানুষের জন্য, সেই জায়গায় এইভাবে এই শব্দটা উচ্চারণ করা যায় না, যেটা আমার সহ আলোচক ভাই আলোচনা করেছেন যে পালিয়ে গিয়েছেন। এভাবে আলোচনা করা যায় না, ঠিক আছে? এটার একটা ব্যাখ্যা আছে যে এইটা বাংলাদেশের লড়াই সংগ্রাম কোনো জঙ্গি কার্যক্রম না, ঠিক আছে? জঙ্গি কার্যক্রম না, এটা 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 পালানোর বিষয় না, আত্মগোপন করার বিষয় না, সাহসের সঙ্গে মোকাবেলা করার একটা বিষয়। আপনি যেভাবে এই ব্যাখ্যাটা আমি মানতে পারলাম না যে মুজিব পালিয়ে গিয়েছেন, এটা অসম্মানজনক। জামাতের বিচার চান না, সেখানে একটা কথা বলেছেন আওয়ামী লীগের বিচার হলে জামায়াতের বিচার আগে হবে, এরকম একটা কথা বলেছেন। জি, আমার ওটা শেষ হয়নি। আজকে আমরা যদি শেখ মুজিবুর রহমানকে যদি অসম্মান করি, আর একজন জিয়াউর রহমানকে অসম্মান করবে, ভাসানীকে অসম্মান করবে। আমরা আমাদের জাতির সূর্য সন্তান কারোই এই অসম্মান চাই না। তাদের শাসন আমলে অনেক ভুল থাকতে পারে, তাদের অনেক ত্রুটি থাকতে পারে, সেগুলো নিয়ে আলোচনা হবে, এই ভুল এই ত্রুটি আছে। একটা হলো জামাত, আর একটা হলো জামাতের এক্সটেনশন ভার্সন, তারা মিলায়ে। এবং জামাতের এক্সটেনশন ভার্সন কারা? এক্সটেনশন ভার্সন এবি পার্টি না, এবি পার্টি একটা আশ্চর্য একটা সংগঠন। এবি পার্টি শুরুই করলো সংগঠন যেইটা জামাত যেহেতু 71 নিয়ে ক্ষমা চায় না, সেহেতু আমরা নতুন দল বানাইলাম। সেই দল বানাইয়ে আজকে ফুয়াদ ভাই প্রত্যেক দিন মুক্তিযোদ্ধা নিয়ে অসম্মানজনক কথা বলে। আমরা এগুলো নিতে পারি না, আমাদের এগুলো ইয়ে করে না। আমি সেই জন্যই বলেছিলাম যে এই পুরা বিচার প্রক্রিয়ায় ব্যাপকভাবে জামাতের আইনজীবী তারা বিভিন্নভাবে অথবা বিচারিক প্রক্রিয়াতেও অনেক যুক্ত থাকতে পারে। এটা জামাতের একটা এখানে আধিপত্য আছে এবং তাদের এই ধরনের একটা অ্যাটিটিউড ছিল এখানে যে তারা প্রতিশোধ পরায়ণ হয়ে এই বিচার করছে। দেখেন, একটা গণহত্যার মামলার মানে আইনজীবী, ঠিক আছে, আসামি পক্ষের আইনজীবী, সে দেশের রাষ্ট্রের একটা পট পরিবর্তনে সে হয়ে গেল সরকার পক্ষের আইনজীবী, সে আরেকটা হত্যাকাণ্ডের বিচার করতেছে। এই সব কিছুই আমার কাছে নৈতিকভাবে সাংঘর্ষিক মনে হয়। তারেক ভাই বক্তব্যটা আমি ব্যক্তিগতভাবে মতামত নিয়েছি। উনি যখন প্রথমেই বক্তব্যটা দিয়েছিলেন কোনো একটা প্রেস ক্লাবের সামনে বা কিছুতে, তখনই আমি এই বক্তব্যের সাথে দ্বিমত পোষণ করেছিলাম। কারণ আমাদের কাছে যেটা মনে হয়, মানে ফ্যাসিস্ট হাসিনার বিচার প্রক্রিয়া নিয়ে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিশ্বাসযোগ্যতা গ্রহণযোগ্যতা নিয়ে আমাদের গণঅভ্যুত্থানের পক্ষের কোনো শক্তি যদি প্রশ্ন তোলেন, তাহলে সেটা আমাদের কাছে অত্যন্ত দুঃখজনক মনে হয়। এবং এই ট্রাইব্যুনালে কিন্তু এমন কোনো বিচার কার্য হয় নাই যেটা হাসিনা ক্যাঙ্গারু ট্রায়ালে হয়েছিল। হ্যাঁ, যে 6.5 কিলোমিটার দূর থেকে সাক্ষী এসে বলছে আমি 6.5 কিলোমিটার দূর থেকে দেখেছিলাম অমুক নেতা, জামাতের অমুক নেতা, হ্যাঁ, তিনি ওইখানে উপস্থিত ছিলেন, এইটার সহযোগী ছিলেন, ওই হত্যাকাণ্ডে রংপুরের একটা ঘটনা বলছিলেন। এরকম কোনো সাক্ষী কিন্তু এখানে উপস্থিত না। যেটা এখানে পান্নার বিষয়টা আপনি ক্লিয়ার করে দিয়েছেন, সব কিছুর একটা আইনি প্রসেস রয়েছে, ঠিক আছে? তাজুল ভাই সাথে একসাথে আমরা যখন মিছিলও করেছি এবি পার্টি, আমরা গণ অধিকার পরিষদ, আপনারা সেই মিছিল দেখবেন। যখন আবু সাইদ হত্যা মামলা হলো, তাজুল ভাই তো গণ অভ্যুত্থানের অন্যতম স্টেক হোল্ডার, তিনি থাকতে পারবেন না, তাকে জামাতের আইনজীবী বলা হবে, এটা ঠিক না। আইনগত যোগ্যতার ভিত্তিতে হতে পারে। সো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের
গ্রহণযোগ্যতা বা বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা আমার মনে হয় এটা শহীদদের রক্তের সাথে এক প্রকারের প্রতারণা করা হবে, এটা ঠিক হবে না, এটা একেবারেই ঠিক হবে না। আর উনি শেখ মুজিব সম্পর্কে বলেছেন আমি কিন্তু পালিয়ে গেছেন, পালিয়ে গেছেন এই কথাটা আমি ভেবেছিলাম আপনি প্রশ্ন করবেন, আমি আবার চলে আসলাম। এই প্রসঙ্গে বেশি কথা বলতে চাই, আমি কিন্তু অ্যানালজি হিসেবে বলেছিলাম। উনি যেমন জামাতকে 28 অক্টোবরের ভূমিকা বলেছিলাম, আমি সেইটার সাথে অ্যানালজি করে দিয়েছিলাম এবং আমি সুনির্দিষ্ট কিছু প্রশ্ন করেছিলাম। এইটার যে আমি এখন বলছি নতুন কথা এইটা না, এটা নিয়ে কিন্তু বইও লেখা আছে। ওই দিন 25শে মার্চ ওই সময় যারা আওয়ামী লীগের নেতারা ছিলেন, তাজুল ইসলামের পরিবারের আপনি যদি লেখা পড়েন, তারাও কিন্তু অনেকটা সেম কথা বলবেন। সবাই হয়তো ডিরেক্টলি ওইভাবে ওরকম কথা বলেন না। আমি যে প্রশ্নটা তুলেছিলাম, আপনি আমাকে একজন যুদ্ধের নেতা দেখান, জনযুদ্ধের নেতা, যিনি যুদ্ধের ঘোষণা দিয়ে আরামে বাসায় বসে থাকেন। এইটা কি যুদ্ধের কোনো কৌশল হতে পারে? যুদ্ধ মানে কি? আমি আমার শত্রুপক্ষকে অলরেডি বলছি যে আমি তোমার সাথে আমি ওপেন ফাইটিংয়ে যাব, আমি স্বাধীন হয়ে যাব, তারপরে আমি চুপচাপ বসে আছি আমার মতন করে। এবং আমি আমার কোনো আমি যে 25শে মার্চে কালোরাত্রি হলো, উনি তো বলেছিলেন যে ঘরে ঘরে দুর্গ গড়ে তোলার, উনি যুদ্ধের আহ্বান জেলেছিলেন এক প্রকার। 7ই মার্চকে তারা বলে স্বাধীনতার ঘোষণা। কোথায় প্রস্তুতি ছিল বলেন? আমরা তো আলোচনা চালিয়ে আপনার দেখলাম যে আলোচনা চলছে, খুব ভালো কথা, আলোচনা করে উনি পার্লামেন্টে যাবেন, উনি পুরো পাকিস্তানের প্রধানমন্ত্রী হবেন। তাহলে যুদ্ধের ডাক 7ই মার্চে উনি দিচ্ছেন, এটা বাস্তবতা বা গ্রহণযোগ্যতা আমরা কেন বিশ্বাস করব? আমি প্রশ্নটা করেছি বা আমি বলেছি যে এই প্রশ্নটা কি আমরা করতে পারি কিনা, অনেকে এই প্রশ্ন করেন। আমি বলেছি এটা প্রশ্নের জায়গা উনি নিজেই তৈরি করে দিয়ে গিয়েছেন, এটা কিন্তু এবং অবাস্তব কিছু না। এই প্রশ্নগুলোর উত্তর দিক বা আওয়ামী লীগের লোকজন এসে বলুক, বা উনি তারেক ভাইয়ের ওনার যদি এখন খুব গায়ে লেগে থাকে উনি বলুক যে কেন আমাদের ঢাকা শহরের কোথাও একটাও বাঁশের কেল্লা তৈরি হলো না, যেখানে দুর্গ হওয়ার কথা, সেখানে একটা বাঁশের কেল্লা পর্যন্ত তৈরি হলো না। আমরা কোথাও কোনো যুদ্ধের প্রস্তুতি কি? বাঁশের কেল্লা না হলে এমনি দেশ স্বাধীন হয়ে গেছে ভাই। আমি 7ই মার্চ থেকে 25শে মার্চের কথা বলছি না, না দেশ স্বাধীন হয়েছে 26শে। শুনেন 26শে মার্চ যখন জিয়াউর রহমান সাহেব ক্যান্টনমেন্ট থেকে বিদ্রোহ করে আসলেন এবং তার ঘোষণা ম্যাটার করে, আমি বলি শুনেন ভাই, না না আমি আপত্তি আমিও জানাচ্ছি, কারণ 7ই মার্চ থেকে 25শে মার্চ আমরা কোনো যুদ্ধের প্রস্তুতি নেই। এটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ভালোবাসার না, আমি বাস্তবতা বলছি। ওই একটা মেজর আর্মি থেকে নিয়ে এসে উনি যখন বিদ্রোহ করে আসে, তার ঘোষণা ম্যাটার ছিল। এরকম ঘোষণা তো মাইকে অনেকেই দিয়েছিল। তার ঘোষণার মাধ্যমে যুদ্ধ শুরু হয়েছে। না, তার ঘোষণার মাধ্যমে যুদ্ধ শুরু হয়েছে। 7ই মার্চ থেকে 25শে মার্চ বাংলাদেশের কোথাও যুদ্ধের কোনো চিহ্ন ছিল না। আপনি যেভাবে বলছেন 7ই মার্চ অপ্রাসঙ্গিক, এটা তো একটা মানে হলো অস্বীকার করা। আমি অস্বীকার করছি, আমি প্রশ্ন তুলছি। প্রশ্ন তোলার সুযোগ অবশ্যই আমার থাকতে হবে। এই গণ অভ্যুত্থানে নাহিদরা গিয়ে ডিবি উঠাই নিয়ে গেছে, তাদেরকে দিয়ে বলাইছে না আন্দোলন বন্ধ হবে, বলাইছে না, তার মানে কি তারা বিশ্বাসঘাতক? আমাকে বলেন না, সেই বিশ্বাসঘাতক বলা হচ্ছে না। আমি বলতে চাচ্ছি এই যে বলছে পালিয়ে যাবে, এই শব্দটা আমি আপত্তি করছি। আবার আপনি আপত্তি করছেন, আপনি আমার প্রশ্নের উত্তর দেন। 7ই মার্চ থেকে 25শে মার্চ একটা মানুষ ঘরে ঘরে এত জেল জুলুম নিপীড়নের শিকার হয়েছে, তাকে এই ট্যাগ দিয়ে বলবে এত জুলুমের শিকার হয়েছে, এত অত্যাচারের শিকার হয়েছে, বছরের পরে বছর জেল খেটেছে, হ্যাঁ, আর সে হলো পালিয়ে গেছে। আপনি যে পুরো পক্ষতে জামাতকে নিয়ে এখন প্রশ্ন করছেন, জামাতের নির্যাতনের শিকার হয় নাই, জামাতের যে সমস্ত নেতার কথা আপনি বলেন তারা রিমান্ডে যায় নাই, তারা তো রিমান্ডে গিয়েছে। এখন আপনি কি বলবেন এটা প্রতারণা বা এটা করে গিয়েছে? আপনাকে জামাত এই গণ অভ্যুত্থানের আগে দীর্ঘ সময় তাদের নীতি ছিল আওয়ামী লীগের সাথে অ্যাডজাস্ট করে থাকা। আপনি সেটা প্রশ্ন তুলেছেন, আমি জামাতের পক্ষে কথা বলছি না, আমি জামাতের পক্ষে কথা বলছি, ইসলামী আন্দোলনের পক্ষে, আমি নিজেই বিপক্ষে সবসময় বলে থাকি। আপনি প্রশ্নের উত্তর দেন। 7ই মার্চ থেকে 25শে মার্চ বাংলাদেশে আপনি যা কিছু বলেন এটা বলতেই পারেন না। না দিলে আপনি একতরফা বলতে পারেন, আমাকে দেখাবেন আপনি কোথায় যুদ্ধের প্রস্তুতি শুরু হয়েছিল। যুদ্ধ কি আপনি করছেন নাকি? মুক্তিযোদ্ধারা যুদ্ধ করছে, তারা শেখ মুজিবকে ভালোবাসে না? ভালোবাসা না, তাহলে কি তার স্পিরিট কাজ করেনি এখানে? ভাই আমি ফ্যাক্ট বলছি এগুলো। আপনি যখন পাকিস্তান যখন পশ্চিম পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তান থেকে যখন সোলজার পূর্ব পাকিস্তানে আনা হলো, এটা তো রাত্রে আনে নাই, প্রকাশ্যে আনছে। আমরা দেখতে পাচ্ছি তাদের সামরিক এই দীর্ঘ লড়াইকে আপনি আমাকে বলতে দেন, আমি বলি দুইটা একটা। আপনি কথা মাঝখানে বললে হবে না, একটু বজায় রাখেন। আপনি আমাকে বলেন পশ্চিম পাকিস্তান যখন তার সামরিক সক্ষমতা বৃদ্ধি করলো, 25শে মার্চে যে কালোরাত্রি হইলো, নিরস্ত্র বাঙালির উপর যে পাখানাদা বাহিনী ঝাঁপিয়ে পড়লো। ভাই ডাইরেক্ট বলেন শেখ মুজিব বাংলাদেশকে পাকিস্তানের হাতে তুলে দিতে চায়। শোনেন, এইভাবে বলে দেন ডাইরেক্ট। আমরা কি প্রস্তুতি নিয়েছি? আমরা কেন প্রধানমন্ত্রীতে আলোচনা চালিয়ে গেলাম? আমি তো প্রশ্ন তুলছি, আমি এখানে পাকিস্তানের হাতে বাংলাদেশকে তুলে দিতে চাইছে, এইভাবে বলে দেন। আমি প্রশ্ন তুলছি যে তার এই কাজগুলো ঠিক হয়েছিল কিনা, বা তিনি আওয়ামী লীগ কোনো প্রস্তুতি নিয়েছিল কিনা। আমি বলেছি কোন সময় ক্রুশিয়াল মোমেন্টে লিডারশিপ দিয়েছেন, কত টেনশন থাকে আপনি জানেন? ওই সময়গুলোতে কি হয়, কোন গণ অভ্যুত্থানের, কোন বড় আন্দোলনের কোন সেন্ট্রাল জায়গায় ছিলেন,
আপনি ছিলেন, আপনি থাকলে যে আপনি যে আমাকে বুঝতেন, আপনি যে প্রশ্ন করছেন থাকলে গণঅভ্যুত্থানে বুঝতেন কি সেন্ট্রাল টেনশন, জেলে ছিলে কি ছিলাম না আপনি কি জানেন টেনশন, আপনি রাজনীতিতে যেদিন আসছেন কি 2013 সালে টেনশন, আমাকে আমরা জানি। আমাকে র্যাবে তুলে নিয়ে গেছিল আনা করে ছিল আপনি এই সমস্ত হ্যাঁ, প্রশ্ন করতে পারেন 18 না সালের জেনে আন্দোলন আপনার সাথে আমরা আমি যাব না। সংগঠিত করেছি, আপনি 18 আমি আমরা 13 সাল জানি থেকে আন্দোলন করছি, কি দুশ্চিন্তা 13 সাল থেকে শুনেন, আমি নির্যাতনের শিকার হচ্ছি, একটা আপনি 18 সালে আন্দোলনের বলেছেন, একটা আপনি যে আন্দোলনের কুশিয়ারের কথা কর্মী হওয়া, বললেন না, একটা আন্দোলনের কর্মী হওয়া, একটা আন্দোলনের লিডার হওয়া এক জিনিস না, সেম টেনশন না, সেম মুভমেন্ট না, সেম অ্যাটিটিউড না। আপনি যদি কখনো এই জায়গায় থাকতেন, যে আমি এই জায়গায় ছিলাম, আপনি হ্যাঁ, তাহলে তো জানেন এই জায়গায় থাকলে আপনি শেখ মুজিব, তাহলে এই আন্দোলনে, এই গণঅভ্যুত্থানের। না, আমি কখনোই আমরা এইভাবে স্টে করে দাবি করছি না। আপনি ব্যক্তিগত যদি ঠিক এভাবে আছে। আক্রমণ করেন, এটা আমার মনে হয় না রাজনীতি না, আপনার সাথে আমি এইভাবে বিতর্কে যদি যাব না। বলেন, না, কেন এইভাবে বলবো না? যদি বলেন যে এমন ভাবে বলতেছেন শেখ মুজিবের আমি মুক্তিযুদ্ধে কোনো প্রশ্ন অবদান করেছি। নাই জি। আমি এবং সে অবদান- হলো প্রধান গাদ্দার, এইভাবে বলছেন। আপনি কি চান আওয়ামী লীগ আবার রাজনীতি করার সুযোগ পাক? জি, অনেক ধন্যবাদ। আমাদের বিমানবন্দরে যে আগুন লাগলো, আরো অনেকগুলো জায়গায় আগুন লাগলো একই সাথে, আমরা বলতে থাকলাম যে আওয়ামী লীগ আগুন দিয়েছে। আমার প্রশ্ন হলো, আওয়ামী লীগ আগুন দিয়েছে, ধরুন আওয়ামী লীগ আগুন দিয়েছে, আপনি কি করবেন? আওয়ামী লীগ নেতাদের বাড়িতে বাড়িতে গিয়ে আগুন লাগাই দেবেন? আপনি তো তাকে সামনে, আপনার তাকে স্টে করার, রাজনীতি করার, আপনি তো পলিটিক্যাল অ্যাক্টিভিটি করার তাকে অধিকার দেননি। কে আগুন দিচ্ছে আপনি জানেন না, তাই না? আমি এই ক্ষেত্রে ওটা বলেছিলাম যে এই যে গায়েবের সঙ্গে বাংলাদেশ যুদ্ধ করছে, একটা রাজনৈতিক দলকে পুরোপুরি নিষিদ্ধ প্রক্রিয়ায় রেখে, পুরা গায়েব রেখে তারা এক জায়গা থেকে বের হচ্ছে, এই জায়গায় তাদের মানে অ্যাটিটিউড দেখাচ্ছে, ওই জায়গায় অ্যাটিটিউড দেখাচ্ছে, এই জায়গায় তাদের ভায়োলেন্স দেখাচ্ছে। তো আপনি তো আপনার যে প্রতিপক্ষ, তাকে তো আপনার সামনে নিয়ে এসে না বসাইলে আপনি তো তাকে জিজ্ঞাসা করতে পারবেন না তুমি এটা কেন করছো। আপনি ওকে পুরা সিস্টেমের বাইরে রেখে দিয়েছেন। আমি ওইখানে বলেছিলাম যে এইখানে দুটো ঘটনা ঘটতে পারে, যে আওয়ামী লীগকে আপনি রাজনীতি করতে দিচ্ছেন না, সেই জন্য তারা রাগে ক্ষোভে প্রতিশোধ পরায়ণ হয়ে এই ঘটনা ঘটাচ্ছে। আর একটা হলো যে আওয়ামী লীগ যেন সামনে নির্বাচনে আসতে না পায়, তাহলে কি করতে হবে? সিন ডেভেলপ করতে হবে, এমন একটা সিন যেই সিনে আওয়ামী লীগকে ভয়ঙ্কর হিসেবে, সন্ত্রাসী হিসেবে উপস্থাপন করতে হবে, এবং সেই সিনের মাধ্যমে আওয়ামী লীগ এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, যাতে করে তারা রাজনৈতিকভাবে নির্বাচনের মাঠে সুবিধা করতে পারে। এই ক্ষেত্রে আমার একটা প্রশ্ন, আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য হাত পা ধরতেছেন, ঠিক আছে, তাদের কাছে যাচ্ছেন, তাদেরকে কোলে নিচ্ছেন, তাদেরকে আদর যত্ন করতেছেন, আপনি নিজের অধিকারের জন্য, নিজে ভোট পাওয়ার জন্য এই সমীহ করতেছেন, কিন্তু তাকে আপনি তার রাজনৈতিক অধিকারটা আপনি দিতে যাচ্ছেন না, কিন্তু তার ভোটটা আপনি পেতে যাচ্ছেন। এটা কেমন বেশরম কাজ? মানে আপনি চান কিনা, আমার প্রশ্ন ছিল এটা। মানে আমি অবশ্যই চাবো। আমার এতগুলো কথার দ্বারা কি মিন হয়? আমি মনে করি বাংলাদেশে কোনো রাজনৈতিক দলকে রাজনৈতিক প্রক্রিয়ার বাইরে রাখা যাবে না এবং রাখা উচিত না, এটা দেশের ক্ষতি হবে। এই রাজনৈতিক শক্তিগুলো এক একটা পাহাড়ের মতো করে দাঁড়িয়ে আছে এবং এই পাহাড়গুলো দেশের ভারসাম্য রক্ষা করে। একটা পাহাড় যদি এখানে আপনি সরিয়ে রাখেন, তাহলে দেশে ইমব্যালেন্স হয়ে যাবে। আমি সেই জায়গায় আপনি যাকে যাকে বিচার করতে চান করেন না ভাই। আওয়ামী লীগ কখনো বলেছে যে তাদের অপরাধীদের বিচার করা না হোক? তারা তো কখনো বলেনি। আওয়ামী লীগের যে সকল মানুষ হত্যায় অভিযুক্ত, খুনে অভিযুক্ত, গণহত্যায় অভিযুক্ত, যেভাবে ব্যাখ্যা করেন, তাদেরকে বিচার করেন না। জামায়াত বিচার করুক, এটা চান না? জামাত বিচার করতে আমি চাই না, কারণ জামাত তার চেয়ে বড় অপরাধী। একটা জঘন্য খুনি একটা দলকে আর একটা দলের আপনি বিচার করতে বলবেন, সেটা কিভাবে হয় ভাই? কোনো একটা রাজনৈতিক দলের রাজনৈতিক বাস্তবতা আছে কিনা, সে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা, এটা দেশের জনগণ ঠিক করবে। দেশের জনগণ ঠিক করবে যে একটা রাজনৈতিক নেতা বা একটা রাজনৈতিক দলের ভূমিকা কি। ঠিক আছে, রাজনৈতিক দল বা নেতা প্রেক্ষাপটের মাধ্যমে তৈরি হয়, তার জনসমর্থন থাকে, ভালোবাসা থাকে। উনি যখন বলছিলেন যে আপনি কোনো গণঅভ্যুত্থানের সেন্ট্রাল রোলে ছিলেন কিনা, একটা মানে কি প্রেক্ষাপট মনে করে বলেছেন, আমার এত সময় না, উনি কি মনে করে বলেছেন, কি উনি জেনে বলেছেন না বুঝে বলেছেন, আমি সেটা নিয়ে প্রশ্ন করতে চাই না। ঠিক আছে, তবে রাজনীতিতে আমরা কেউ হঠাৎ করে উদয় আসি নাই, হ্যাঁ, উড়ে এসে জুড়ে বসে নাই। 2013 সালের এই যে যখন বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচনের বিরুদ্ধে অবস্থান নিয়ে র্যাব ওয়ানে 20 ঘন্টা অলমোস্ট একটা আয়নাঘরের মতো জায়গায় আমাকে থাকতে হয়েছিল। ওটা 20 ঘন্টা না 20 মাস ইম্পর্টেন্ট না, কারণ আমি জানতাম না আমি আদৌ ওইখান থেকে মুক্তি পাবো কিনা, ওইখান থেকে আয়নাঘরগুলো কিন্তু সূচনা হয়েছিল। সুতরাং আমাদের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডগুলো সম্পর্কে একটু না জেনে হুট করে মানে বলে দেওয়া কোটা আন্দোলনে ছিলেন বা কী ছিলেন বলে অনেক নিজেকে বড় মনে করা, এটা আসলে রাজনৈতিক সৌহার্দ্যের পরিচয় না। আর আওয়ামী লীগের ব্যাপারে যে সিদ্ধান্ত জনগণ নিবে।
আইন করে হয়তো অনেক কিছু করা সম্ভব হয় না, তবে আইনের থেকেও বড় বিষয় হলো বাস্তবতা, আপনার জনগণের কাছে গ্রহণযোগ্যতা। আপনি আপনার নতুন আওয়ামী লীগ, উনি যে বলেছেন আওয়ামী লীগের কোনো বলেছে কিনা যে সে তার বিচার চায় না, আওয়ামী লীগ কি ক্ষমা চেয়েছে? আওয়ামী লীগ আজ পর্যন্ত কখনো বলেছে আমি আমার কৃতকর্মের জন্য অনুতপ্ত? এখনো ভুল স্বীকার করেছে। আওয়ামী লীগ এটা করার এখন পর্যন্ত সৎ সাহস পায় নাই, বরং তারা 24-কে অনই করে না, তারা বলে এটা একটা জঙ্গিবাদী ঘটনা ছিল, সরাসরি ক্ষমা চায়নি, জামাতের প্রসঙ্গ এখানে আসছে না, এটা ছিল। সুতরাং আওয়ামী লীগের এই রাজনীতি, তারা বাংলাদেশের রাজনীতিতে আদৌ কামব্যাক করতে পারবে কিনা এটা নির্ভর করবে তাদের গতি প্রকৃতির উপর, জনগণের সমর্থনের উপর।